বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। নারী ক্রিকেটের নতুন মাইল ফলক বাংলাদেশের। টেস্ট মর্যাদা পেল বাংলা টাইগ্রিসরা। আইসিসির মর্যাদায় উচ্ছ্বসিত জাহানারা সালমারা। টেস্ট ক্রিকেটে মর্যাদা পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতে এটা মেয়েদের ক্রিকেটে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার কেকেআরের হয়ে তৃতীয় আইপিএল শিরোপা জিততে চান সাকিব আল হাসান। মাঠে ভক্তদের সঙ্গে মিস করবেন ইডেন গার্ডেন্সে খেলা। বাংলাদেশ গেমস অ্যাথলেটিক্সে সেনাবাহিনীর আধিপত্য। প্রথম স্বর্ণ জিতলেন সেনাবাহিনীর ফরিদ মিয়া। শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেলে বাকিকে হারিয়ে স্বর্ণ জয় ইউসুফের। এবং বঙ্গবন্ধু কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ফাইনালে কেনিয়ার বিপক্ষে জয় 34-28 পয়েন্টে। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। অবশেষে একটা ভালো খবর এলো বাংলাদেশের ক্রিকেটে। টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আইসিসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের নারী ক্রিকেট এতে সামনের দিকে আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। নিয়ন মোহামিনের রিপোর্ট। যাত্রাটা শুরু হয়েছিল 2011 সালে। সেবার ওয়ানডে স্ট্যাটাস ঘরে তুলেছিল বাংলার নারী ক্রিকেটাররা। সেই থেকে কাঠামোগতভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশের নারী ক্রিকেট। লাল সবুজের ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ট্রফিটাও এসেছিল তাদেরই হাত ধরে 2018 সালে। এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সালমা জাহানারার বাংলাদেশ। এরপর থেকেই কথা উঠেছিল টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করেছে বাংলাদেশ, কিন্তু নানা অজুহাতে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসছিল না আইসিসির পক্ষ থেকে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আইসিসির অ্যাপেক্স কমিটির বৈঠকে পূর্ণ সদস্য সবগুলো দেশের নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমাদের মেয়েদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে ফুল মেম্বার কান্ট্রি যেগুলো আছে তারা তাদের যে ম্যাচগুলো সেগুলো টেস্ট স্ট্যাটাস পাচ্ছে। এতে যেটা হবে যে আমাদের উমেন্স ক্রিকেটটা আরও যারা প্লেয়াররা আছে আরও এনকারেজড হবে। বাংলাদেশে অন্যান্য টেস্ট প্লেইং নেশন যারা আছে যাদেরকে আগে ছিল না টেস্ট স্ট্যাটাস, তাদের ম্যাচগুলোই হচ্ছে। মূলত লোয়ার র্যাঙ্ক টিমগুলোর একটা অনেকদিন ধরে একটা আবেদন ছিল, তার প্রেক্ষিতে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি যে আরও বিস্তারিত পেলে হয়তো আমরা এই ব্যাপারে আরও বলতে পারবো। আইসিসির পূর্ণ সদস্য হলেও এখনও ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলার নারীরা। টেস্ট স্ট্যাটাস ঘরে এলেও ভাগ্যের শিকে এখনই ছিটছে না লাল সবুজের প্রতিনিধিদের। বিশ্বকাপ খেলতে হলে এখনও বাছাই পর্ব উতরাতে হবে সালমা জাহানারাদের। না, এই টেস্ট স্ট্যাটাসের সাথে সম্পর্কিত না, যেটা ওটার জন্য আলাদা। মেরিটোক্রেসিটা ভিন্ন। বাছাই পর্ব যেটা মেরিটোক্রেসি বেসিসেই খেলবে সেগুলো ওয়ানডে যেটা সেটা মেরিটোক্রেসি বেসিসে হবে। টপ 10 টিম খেলবে ওয়ার্ল্ড কাপ। এছাড়া 2022 সালের কমনওয়েলথ গেমসের টি-20 ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত এসেছে এবারের আইসিসির ভার্চুয়াল সভায়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও এগিয়ে নিবে বাংলাদেশের নারী ক্রিকেটকে। আইসিসির এমন মর্যাদা মেয়েদের ক্রিকেটে আসতে আরও উদ্বুদ্ধ করবে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর নিজেদের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগে আপ্লুত রুমানা জাহানারা সালমারা। টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 1934 সালে মেয়েদের ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তার এক বছর পর 1935 সালে টেস্ট স্ট্যাটাস পায় নিউজিল্যান্ড। এরপরই বদলে যেতে শুরু করে তাদের দেশের মেয়েদের ক্রিকেটের চিত্র। 87 বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে তারা জয় করেছে একাধিক বিশ্বকাপ। ভারত পাকিস্তানেরও যা ছিল আমাদের তা ছিল না। দীর্ঘদিনের চাওয়া অবশেষে পূরণ হয়েছে। একটু দেরি করে হলেও স্ট্যাটাস পেল বাংলার জয়িতারা। ক্রিকেটের বনিদি সংস্করণে সাদা জার্সি গায়ে জুড়িয়ে মাঠে নামবে সালমা রুমানারা। দীর্ঘদিন ধরে এই স্বীকৃতির জন্য কাজ করেছে বিসিবি। আইসিসির গতকাল একটি তাদের পূর্ব নির্ধারিত মিটিং ছিল। সেই মিটিংয়ে তারা ওমেন্স উইং নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে যারা সদস্য দেশ আইসিসি পূর্ণাঙ্গ সদস্য তারা সকলেই টেস্ট খেলার যোগ্যতা অর্জন করবেন, অর্থাৎ তারা টেস্ট স্ট্যাটাস পাবেন।
সেই হিসাবে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গৌরবের এবং আনন্দের একটি বিষয়। সুসংবাদ যখন এলো তখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলতে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমন খবর পেয়ে আনন্দের বন্যা বয়ে গেল ক্যাম্পে। ইতিহাসের সাক্ষী হতে পারবে জাহানারারা। শুধু তাই নয়, এই স্বীকৃতি এগিয়ে দেবে বাংলাদেশের নারী ক্রিকেটকে। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমরা আমাদের নারী ক্রিকেট টিমের পূর্ণতা লাভ পেয়েছে। আশা করি মেয়েদের ক্রিকেটে এটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের সাবকন্টিনেন্টে যে কান্ট্রিগুলো আছে, আমার বিশ্বাস আমরা তাদের সাথেও খুব ভালোভাবে কম্পিট করতে পারবো। তবে তার আগে আমাদের ডেফিনেটলি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। বাংলাদেশ নারী ক্রিকেট আজ পূর্ণাঙ্গতা পেল। নিঃসন্দেহে বাংলাদেশ নারী ক্রিকেটকে এটি অনেক উচ্চতায় নিয়ে যাবে। ক্রিকেটের ঐতিহ্যবাহী ফর্মে টেস্ট ক্রিকেটে আমরা অন্তর্ভুক্ত হতে পারে অনেক গর্বিত এবং আনন্দিত। অবশ্যই এটি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আরো উচ্চতায় নিয়ে যাবে। এদিকে নারীদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার খবর শুনে তাদেরকে অভিনন্দন বার্তা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মেহেদী নাইম, সময় সংবাদ। বাংলাদেশ নারী দলের টেস্ট মর্যাদা অর্জন নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। নাদেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আজকের দিনটা আপনাদের জন্য একটু বিশেষ ছিল। অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছিলেন, চাচ্ছিলেন যে বাংলাদেশ নারী দল টেস্ট স্ট্যাটাসটা যেন পায়। অবশেষে সেটা আইসিসি রাজি হয়েছে বা আইসিসি অ্যাপ্রুভ করেছে। অবশ্যই আজকের দিনটি আমাদের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি বলবো অত্যন্ত আনন্দের এবং গৌরবের একটি দিন। যে জিনিসটা আমাদের হয়তো আর একটু কষ্ট করে আমাদের পাওয়ার কথা ছিল, আইসিসিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে পূর্ণাঙ্গ সদস্য যে 3টি দল আমরা টেস্ট স্ট্যাটাস পাচ্ছিলাম না বা আমাদের প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আইসিসি গতকালকে তাদের একটি পূর্ব নির্ধারিত সভা ছিল, সেই জায়গায় ওমেন্স ক্রিকেট নিয়ে আরও কিছু তাদের সিদ্ধান্ত ছিল। তার মধ্যে এই সিদ্ধান্তটা যে আমরা যে পূর্ণাঙ্গ 3টি দেশ সদস্য দেশ আমরা টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়ে গেলাম। জি, এটা আসলে বাংলাদেশের মেয়েদের জন্য, আমরা জানি যে বাংলাদেশের নারী দলের যাত্রাটা খুব বেশি দিনের না। আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, বিশ্বকাপ খেলছে। এখন যে পর্যায়ে আছে এখান থেকে আরো এগিয়ে নিতে আসলে এই টেস্ট স্ট্যাটাসটা কতটা বাংলাদেশ নারী দলকে হেল্প করবে? অবশ্যই আমি মনে করি ক্রিকেটের সবচেয়ে সম্মানের জায়গাটাই হচ্ছে কিন্তু টেস্ট ক্রিকেট, যেটা এতদিন আমাদের মেয়েদের কাছে ছিল সোনার হরিণ। আমাদের লাল সবুজের পতাকা নিয়ে মেয়েরা মাঠে নামবে এবং স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি মনে করি এটা আমাদের জন্য একটি বাড়তি পাওনা। তো স্বাভাবিকভাবেই আমাদের মেয়েরা যতটুকু অর্জন করেছে আপনারা জানেন, তারা এশিয়া কাপ তারা যেতে আসলে অত্যন্ত যোগ্যতা এবং তাদের সেই সক্ষমতা রয়েছে। ইন্ডিয়া পাকিস্তানকে পরপর আমরা হারিয়ে সেই শিরোপাটা আমরা অর্জন করেছি। হয়তো আমরা সেই ধারাবাহিকতাটা রাখতে পারি নাই, কিন্তু বিসিবির পক্ষ থেকে আমরা সব ধরনের সহায়তা যতটুকু সম্ভব আমরা আমাদের প্রমিলা ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আমাদেরকে সবসময় সহায়তা করেন। আমরা ইতিমধ্যে আমাদের কোচিং স্টাফ বাইরে থেকে নিয়ে এসেছিলাম, যদিও করোনার কারণে এই সময়টা আমরা হয়তো পাচ্ছি না। আমাদের বোর্ডের যারা রয়েছেন যে যে ডিপার্টমেন্টে তারা সবাই কিন্তু চেষ্টা করছেন যাতে আমাদের মেয়েরা আরো সামনের দিকে এগিয়ে যায়। আরেকটা বিষয়, যদি আমার ভুল না হয়ে থাকে, 2018 সালে আপনি বলেছিলেন আমাকে একটা সাক্ষাৎকারে যে আপনারা তখন থেকে চেষ্টা করছিলেন টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য। আপনি যখন নারী উইংয়ের দায়িত্ব নেন তখনও আপনি বলেছিলেন যে এটা আপনার একটা ওয়ান অফ দ্য টার্গেট থাকবে যে না টেস্ট স্ট্যাটাস। আবার আপনি এখন বলছেন যে একটু আর্লি হয়ে গেল। সেক্ষেত্রে মানে বাংলাদেশের নারীরা বা মেয়েরা আমাদের যারা এখন খেলছে তারাই তো খেলবে, তারা কি রেডি মেন্টালি আপনার মনে হয়? দেখুন, আমি আর্লি বললাম এই কারণে, আমরা গত 2 বছর আগে থেকেই কিন্তু আমরা লঙ্গার ভার্সনের চিন্তা ভাবনাও আমাদের মধ্যে ছিল যে স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট আমাদের ঘরোয়াভাবে আমরা শুরু না করি তাইলে কিন্তু আমরা আইসিসি থেকে সেই স্ট্যাটাসটা পাওয়ার কথা না। তো আমরা গত বছর আসলে করোনার কারণে আমরা সেই টুর্নামেন্টে আমরা করতে পারলাম না। তার আগের বছরও আমাদের ক্যালেন্ডারের মধ্যে ছিল, কিন্তু যেহেতু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে ছিল আমরা টি-20 ফরম্যাটেই আমরা বেশি জোর দেওয়ার কারণে সেটা করতে পারি নাই। আমাদের দেখুন, আমরা আইসিসির কাছ থেকে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো চিঠি বা মেইল পাইনি।
আমরা শুনেছি গতকালকে যে সিদ্ধান্তটা হয়েছে, আজকে সারা দেশের সব মিডিয়া এই খবরটাকে খুবই গুরুত্ব সহকারে প্রচার করেছেন এবং আসলেই তো আমাদের জন্য একটা অনেক গৌরবের একটা বিষয়। তো সেই চিঠিটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের আর কি কি করতে হবে। নিশ্চয়ই একটা গাইডলাইন দেয়া থাকবে এবং আমরা এই যদি করোনার পরিস্থিতির উপর নির্ভর করবে, আমরা লঙ্গার ভার্সন, আমরা ঘরোয়া ক্রিকেট আমরা শুরু করে দিব। অর্থাৎ আমাদেরকে টেস্ট ক্রিকেটের খেলতে হলে আরো 1.5 থেকে 2 বছর অপেক্ষা করতে হবে। এই আইসিসির স্বীকৃতির সঙ্গে সঙ্গেই আমরা যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা টেস্ট খেলতে যাব সেটা কিন্তু হবে না। কারণ আমরা দেখেছি যে আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে অস্ট্রেলিয়া দল সে 1934 সালে পেয়েছে, প্রায় 85 বছর 86 বছর তারা টেস্ট খেলছে, মাত্র 70টা ম্যাচ খেলেছে, বছরে গড়ে একটি করে ম্যাচও কিন্তু খেলতে পারেন অস্ট্রেলিয়ার মেয়েরা। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য হয়তো বা কঠিন হবে, তবে নিশ্চয়ই যেহেতু টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে আপনাদের মধ্যে কর্মতৎপরতা বাড়বে, আপনাদের যে পরিকল্পনাগুলো ছিল সেটাও আপনারা বাস্তবায়নের পথে এগিয়ে যাবেন এবং নিশ্চয়ই আইসিসি থেকে মেয়েদের ফান্ডিংয়ের কিন্তু একটা অপ্রতুল ছিল, এটা আপনারা বলেন বা আপনার আগে যারাই ছিলেন নারী উইংয়ে সবসময় বলেছেন যে একটা ফান্ডিং ছেলের দিকে যেভাবে যায় বা স্পন্সররা যেভাবে আগ্রহী হয় মেয়েদের দিকে সেভাবে হয় না। টেস্ট স্ট্যাটাস পেল নিশ্চয়ই আইসিসি থেকেও আপনাদের বরাদ্দ বাড়বে, একই সঙ্গে স্পন্সররাও নিশ্চয়ই এবার মুখ তুলে দেখবে নারী দলের দিকে। অবশ্যই আমাদের বিসিবি থেকে আমাদের ওমেন্স উইংয়ের জন্য যে বাজেটটা ছিল গত 2 বছর আগে আমরা কিন্তু প্রায় দ্বিগুণ আমরা করেছি। মেয়েদের বিভিন্ন সুযোগ সুবিধাও আমরা বাড়িয়েছি এবং যেহেতু অনেক বেশি আমাদের টুর্নামেন্ট এইজ লেভেলে আমরা অনেকগুলো টুর্নামেন্ট নতুন করে শুরু করেছি, আমরা স্কুল ক্রিকেট করতে যাচ্ছি, আমরা ক্যাম্পের সংখ্যা এবং দিনও কিন্তু এবং প্লেয়ারের সংখ্যাও বেড়ে গিয়েছে। এই সমস্ত কারণে আমাদের ওমেন্স উইংয়ে কিন্তু একটা কর্মযজ্ঞ চলছে। এই মুহূর্তে আমরা 100-র বেশি আমাদের প্লেয়ার পাইপলাইনে আছে। সেক্ষেত্রে কিছুদিন আগে আমার নারী ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছিল 2-3 জনের সাথে, তারা বলেছিলেন যে আপনারা যে দীর্ঘদিন ধরে তাদের সিলেটে রেখেছেন, সেখানে ট্রেনিং হচ্ছে, সবকিছু করোনার জন্য তারা হয়তো বা বাই বাবলের মধ্যে থেকে সবকিছু করতে হয়েছে, কিন্তু খেলার দিক থেকে দেখলে তারা সবাই এটাতে অনেক উপকৃত হয়েছে এবং তারা খুব প্রশংসা করেছিল যে ক্যাম্পগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, এরকম কখনো তারা করেনি। সেক্ষেত্রে কি আপনারা সিলেটকেই আসলে নারী ক্রিকেটের একটা করতে চান কিনা, যে সেখানেই টিমটা থাকবে, সেখানেই তাদের কর্ম বা তাদের প্র্যাকটিসগুলো চলবে, যেহেতু দুটো ভালো মাঠ আছে এখন সিলেটে? দেখুন, এটা আসলে বোর্ড বা গ্রাউন্ডস বা ফ্যাসিলিটি ওনারাই নির্ধারণ করে দিবেন। আপনি সিলেটের মানুষ, আমি এই মুহূর্তে সিলেটে আপনার নারী উইংও আপনার নারী উইংসের দায়িত্ব আমাকে বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং সিলেটে যেহেতু আমার মূল জায়গা, সেই কারণে আসলে এবং আমাদের ফ্যাসিলিটিও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ভেন্যুগুলোর তুলনায় সিলেটে ইনডোর আউটডোর স্টেডিয়াম সবকিছুই কিন্তু নিরাপত্তা বোধের বিষয় সবকিছু মিলিয়ে একটা ভালো পরিবেশ রয়েছে। তো সেটা আসলে বোর্ড সিদ্ধান্ত নেবেন। আমার ধারণা সিলেট হতে পারে বা কক্সবাজার হতে পারে, যেখানেই বোর্ড বলবেন আমরা সেই জায়গায় করার জন্য প্রস্তুত রয়েছে। এই যে দেখুন, বায়োবাবল সহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা সর্বোচ্চ তাদের সেই স্বাস্থ্যের বিষয়টা নিশ্চিত করেই কিন্তু আমরা ক্যাম্পগুলো করেছি, একদম জিরো টলারেন্স। আমরা কোনোভাবেই কোনো শৈথল্য করি এবং সেটা করি নাই বলেই আমাদের এই যে দীর্ঘ ক্যাম্প হলো, টুর্নামেন্ট হলো, এটা স্রষ্টার অশেষ মেহেরবানি যে আমাদের একজন খেলোয়াড় বা আমাদের কোনো স্টাফ কিন্তু আক্রান্ত হয় নাই। সেক্ষেত্রে সামনে এখন বাংলাদেশ নারী দলের খেলা আছে, বিশ্বকাপ মিশন আছে, সবকিছু মিলিয়ে যদি বলতে পাইপলাইন অনেক নতুন খেলোয়াড় আছে, ইমার্জিং টিমটা আপনারা নতুন করে গড়ছেন এবং কিছু নতুন খেলোয়াড় আপনারা যাচাই করছেন এই সিরিজে। সেক্ষেত্রে কি বলা যায় যে এই সিরিজটা দিয়ে বাংলাদেশের নতুন যুগে, নতুন কারণ টেস্ট স্ট্যাটাস পেল, নতুন খেলোয়াড়রা উঠে আসছে, নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশের নারীরা? অবশ্যই। দেখুন, আমাদেরকে এখন কিন্তু টেস্টের জন্য কিছু খেলোয়াড় বাছাই করতে হবে। আমরা আমাদের ওডিআই জন্য আমাদের থাকবে, T20 ফরম্যাটে খেলার জন্য আমরা এখন সেই জায়গায় এসেছি। আমরা কিন্তু আমাদের খেলোয়াড় সংখ্যা যেভাবে বাড়ছে আমরা সেই কাজটাই করব এবং টেস্টের জন্য আমরা দীর্ঘমেয়াদী, আমি নাম বলতে চাই না, আমাদের এই সাবকন্টিনেন্টের কিছু দেশ যারা অনেক আগেই টেস্টের মর্যাদা পেয়েছেন, কেউ একটা খেলেছেন, কেউ 3টা খেলেছেন তাদের 25-30 বছরে। আমি মনে করি বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে চান,
আমরা বছরে অন্তত একটার বেশি যেন টেস্ট খেলতে পারি সেটা নিশ্চিত আমরা অবশ্যই করব। সেটাই, শ্রীলঙ্কার প্রায় 20 বছরেরও বেশি হয়ে গেছে, তারা মাত্র 3টি টেস্ট খেলেছে। সেক্ষেত্রে আপনাদের টেস্ট স্ট্যাটাস পেলেন, সেক্ষেত্রে এখন প্রথম কাজ কোনটা থাকবে, মানে কোনটা দিয়ে আপনারা শুরু করতে চাইবেন? নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন, যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে। আইসিসি থেকে এখনো বললেন যে আনুষ্ঠানিকভাবে আপনাদের চিঠি দেয়নি, তারপরও প্রথমে কোন কাজটা ধরে আপনারা আগাতে চান? আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ঘরোয়া লিগ অর্থাৎ ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেটা লঙ্গার ভার্সন, সেটা শুরু করতেই হবে। এবং আমরা আমাদের প্রথমে তো আমরা জাতীয়ভাবে আমরা সেটা করব এবং পরবর্তীতে জাতীয় লিগ যেভাবে হচ্ছে হয়তো 8 বিভাগ নিয়ে বা 5 বিভাগ নিয়ে করতে চান, সেইভাবেই আমরা প্রত্যেকটা বিভাগ থেকে আমরা দল নিয়ে সেটা লঙ্গার ভার্সনে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু করব। এটা আমাদের প্রথম কাজ হবে। জি, সেক্ষেত্রে আপনার মনে হয় কি পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার আছে, মানে 8টা দলে অ্যাটলিস্ট আপনার 15 জন করে হলে 120 জন, নাকি আপনারা সামনে যেহেতু এবার স্কুল ক্রিকেটটা হয়নি, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন নাকি যারা আছে তাদেরকে নিয়ে শুরু করতে? দেখুন, যারা আমাদের হাতে আছে তাদের সংখ্যাটাও খুব কম নয়, এবং এই সংখ্যাটা কিন্তু যদিও আমাদের প্রমিলা দলটা এই জায়গায় এসেছে পেছনের ধারাবাহিকভাবে কাজ করে এই জায়গায় এসেছে, কিন্তু এই 2-3 বছরে আমাদের যে এজ লেভেলে কাজ করার কারণে আমাদের পাইপলাইনে এই প্লেয়ারগুলো এসেছে, এবং আমরা এটা যেহেতু কন্টিনিউ করব, তাহলে প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন কিছু খেলোয়াড় আসবে। এবং করোনার কারণে আমরা স্কুল ক্রিকেটটা শুরু করতে পারি না। 8টা ডিভিশনে যদি আমরা 8টা দল করে আমরা টুর্নামেন্ট করি, তাহলে চিন্তা করেন আমরা আরো কতজন প্লেয়ার পাচ্ছি। সেটা কি করোনার মধ্যে তো হচ্ছে না, পরবর্তীতে কবে নাগাদ, যেহেতু জাতীয় লিগ স্থগিত হয়ে গেছে, 3 রাউন্ডের খেলা হলো, কোন টাইমলাইনকে আপনি বলতে পারেন যে কবে নাগাদ সেটা? আসলে করোনার এই পরিস্থিতি, এই প্যান্ডেমিক যে কখন নিয়ন্ত্রণের মধ্যে আসবে, কারণ আমরা দেখুন করোনার উপরে নির্ভর করছি, এই কারণে আমার তো ধারণা যে আসলে এই বর্ষার মৌসুমের আগে আমরা শুরু করতে পারবো কিনা আমার সন্দেহ। তারপরেই আসলে শুরু করতে হবে, এবং আমরা কখনোই চাইব না আমাদের কোনো লেভেলের খেলোয়াড় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। অবশ্যই একটু ছোট করে জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে যেটা এর আগেও একবার বললাম, তারপর আরেকবার জানতে চাচ্ছি, সেটা যে আইসিসি থেকে নিশ্চয়ই আপনারা এখন একটু ফান্ড পাবেন বেশি আগের চেয়ে, যেহেতু টেস্ট স্ট্যাটাস পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি খেলোয়াড়দের কিভাবে ব্যবহার করতে চান? আমাদের তো অবকাঠামো নিশ্চয়ই আছে বাংলাদেশে ক্রিকেটের জন্য, ঢাকার মাঠ, সিলেট, কক্সবাজার আপনি বললেন, সেক্ষেত্রে কি মানে আরো উন্নত মানের কোচ বা কোন দিকটাতে আপনারা গুরুত্ব দেবেন, যেহেতু ফান্ড নিশ্চয়ই বাড়বে, সেই অর্থটা কোন দিকে ব্যয় করা যেতে পারে? আসলে আইসিসি তো ক্রিকেটের প্রসারের জন্যই তারা দিয়ে থাকেন, যেটাই তাদের যে ক্রাইটেরিয়ায় ওনারা দিবেন সেটা বোর্ডের কাছে আসবে, এবং আমরা কিন্তু চেষ্টা করেছি অতীতেও যে বিদেশি কোচ, ফিজিও, ট্রেনার পর্যন্ত আমরা এনে দিয়েছি, যাতে করে আমাদের মেয়েরা নিজেদের যে সক্ষমতা রয়েছে সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে বাইরের দলগুলোর সঙ্গে সমান তালে তারা নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন। এই করোনার কারণে আসলে আমাদের এই 1 বছর আমরা বিদেশি কোচ নেওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা বারেবারেই চেষ্টা করেছি, একদম শেষ মুহূর্তে গিয়েও একজন কোচ তার পারিবারিক চাপের কারণে তিনি আর আসেন নাই। তো আমাদের যারা দেশের কোচ রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন, ওমেন্স উইংয়ে কাজ করেছেন, আমরা তাদেরকে দিয়েই চালিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি থেকে মানে করোনার প্যান্ডেমিকের পরিস্থিতি যদি ভালো হয়, আমরা বিদেশ থেকে যত মানে আমরা বেস্ট অ্যাভেলেবল কোচ এনে, ট্রেনার এনে, ফিজিও এনে আমরা আমাদের মেয়েদের সঙ্গে তাদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেব। অসংখ্য ধন্যবাদ নাদির ভাই আপনাকে, এবং আশা করছি অবশ্যই যেহেতু টেস্ট স্ট্যাটাস পেল, এর মাধ্যমেই নতুন দিনের সূচনা হবে এবং বাংলাদেশ নারী দলও আসলে সামনে আরো ভালো করবে। ধন্যবাদ অসংখ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে। কেকেআরের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন সাকিব আল হাসান। কলকাতায় কোয়ারেন্টিনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ভক্তদের সঙ্গে ভার্চুয়ালি এক আড্ডায় এসে এই মন্তব্য করেন তিনি। কেকেআরের হয়ে এবার 3য় শিরোপা জিততে চান সাকিব। কলকাতার ইডেন গার্ডেন্সে এবার নাইট রাইডার্সের কোনো ম্যাচ না থাকায় কিছুটা আক্ষেপ আছে তার, তবে শিরোপা জিততে চেয়েছেন ভক্তদের সমর্থন। সম্প্রতি ভার্চুয়ালি বেশ সরব সাকিব আল হাসান। কদিন আগে যুক্তরাষ্ট্রে বসে বোমা ফাটান, এরপর আরো কবার এসেছেন ভার্চুয়াল মাধ্যমে, তবে এখন বেশ শান্ত ধীর স্থির মিস্টার 75।
আইপিএল মিশনের জন্য সাকিব এখন অবস্থান করছেন কলকাতায়, আছেন কোয়ারেন্টিনে। আপাতত সিনেমা দেখে আর হালকা ব্যায়াম করেই কাটছে তার সময়। তবে কোয়ারেন্টিনের শেষ দিনে এসে ভক্তদের মুখোমুখি হন সাকিব, অবশ্য সেটাও ভার্চুয়ালি। কদিন পরই শুরু হবে আইপিএল মিশন। কি লক্ষ্য থাকবে সাকিবের সেটাও জানিয়েছেন স্পষ্টভাবে। আশা করি সব ফ্যানদেরকে যেভাবে তারা এক্সপেক্ট করে আমার পারফরমেন্স কিংবা কেকেআর এর পারফরমেন্স, আমরা পুরো টিম হিসাবে সেই পারফরমেন্সটা দিতে পারবো তাদেরকে এবং তারা সবাই অনেক হ্যাপি হবে। আইপিএল হচ্ছে ভারতে, তবে নিজেদের শহরে কোনো ম্যাচ খেলতে পারবে না কেকেআর, জানে কিছুটা আক্ষেপই ঝরল সাকিবের। এটাই সব থেকে বেশি আমি যেটা মিস করব, কেকেআর এর ফ্যানদেরকে অ্যাট ইডেন গার্ডেন্স, 70,000 crowd cheering for KKR, and for me it's an unbelievable feeling. So I'm sure that I won't get that anywhere in India other than Eden. So I'll miss that part. কেকেআরের হয়ে 2টি শিরোপা জিতেছেন সাকিব। দুবারই কলকাতা দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এবার নতুন অধিনায়কের অধীনে খেলবেন সাকিব। ইয়ন মর্গানের অধীনে ওয়ানডে টি20তে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে ইংল্যান্ড দল। কেকেআরের হয়েও তেমন কিছু করবেন মর্গান, বিশ্বাস সাকিবের। I think Gautam was a brilliant captain for KKR. He has done so much for KKR, won 2 IPL trophies. He was such a positive and aggressive captain. I liked him throughout the time I played, under him. And playing with, Morgan will be exciting. Obviously, he has done tremendously well for England, and I hope that he will replicate the same performance as a team and individually for KKR as well. শনিবার শেষ হবে সাকিবের 7 দিনের কোয়ারেন্টিন। এরপরই মাঠে নামতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ গেমসের অ্যাথলেটিক্সের প্রথম স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর ফরিদ মিয়া। 26 মাইল দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা 40 মিনিট 38 সেকেন্ড সময় নিয়েছেন তিনি। আগের আসরে ব্যর্থ হওয়ায় কঠোর অনুশীলন করেছেন ফরিদ, তারই সাফল্য পেলেন এবার। এদিকে পুরুষদের হ্যামার থ্রোতে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মাহফুজ হাসান। বাংলাদেশ গেমসে প্রথম অংশগ্রহণেই সাফল্য পেয়েছেন। এই যাত্রা এসএ গেমসে ধরে রাখতে চান মাহফুজ। সকালের মিষ্টি রোদে বাংলাদেশ গেমসের ম্যারাথনে অ্যাথলেটরা অন্য সবার চেয়ে আলাদা করে দৃষ্টি কেড়ে নেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরিদ মিয়া। এবারের আসরটা একটু আলাদা ফরিদের জন্য। 8ম বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো পা রেখে চতুর্থ হয়েছিলেন ফরিদ। ভাঙা মন নিয়ে ফিরেছিলেন বাড়ি। 2019 সালে জাতীয় অ্যাথলেটিক্সের সাফল্য আসার পরেই সবার নজরে আসেন, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশ গেমসে সাফল্যের জন্য কঠোর অনুশীলন করেছেন ফরিদ। শেষ পর্যন্ত অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণও এসেছে তার হাত ধরেই। স্বর্ণ জয়ের পথে তিনি সময় নিয়েছেন 2 ঘন্টা 46 মিনিট 38 সেকেন্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রৌপ্য পদক জিতেছেন সেনাবাহিনীর ফিরোজ খান। তিনি সময় নিয়েছেন 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। ব্রোঞ্জ পদক পেয়েছেন একই বাহিনীর কামরুল ইসলাম। টাইমিং নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও স্বর্ণ জেতায় খুশি ফরিদ। খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে আমি দীর্ঘ 11 মাসের বেশি হবে যে এই ট্রেনিং করতেছি বাংলাদেশ গেমসের জন্য। এর ফাঁকে আরও 2টা মিট করছি। শারীরিকভাবেও এতটা আমরা ইনজুরি ছিলাম যে পরপর কিছুদিন পর 15-20 দিন পরপরই মিট। আর না হলে ইনশাল্লাহ আমাদের এই আবহাওয়া ঠিকঠাক ছিল না। আবহাওয়া ঠিকঠাক হলে আমাদের বেস্ট টাইম হয়তো মিনিমাম 35-এ, কিন্তু এবারও আমরা পারি নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে আমরা টাইমটা আরও ক্লোজ করতে পারি সেই চিন্তা ভাবনা করতেছি। পুরুষদের হ্যামার থ্রোতে অবশ্য স্বর্ণপদক গেছে বাংলাদেশ নৌবাহিনীর ঘরে। 50.85 মিটার দূরত্বে হ্যামার ফেলে প্রথম হন মোহাম্মদ মাহফুজ হাসান। প্রথম বাংলাদেশ গেমসে অংশ নিয়ে সাফল্য পাওয়ায় খুশি মাহফুজ। আন্তর্জাতিক মঞ্চেও পদক জয়ের স্বপ্ন তার। এটা আমার কাছে খুবই একটা বড় পাওয়া, কারণ বাংলাদেশের মতো জায়গাতে এমন হচ্ছে যে গেমসের এত প্রতিকূলতা করোনার ভেতরেও যে আমরা পার্টিসিপেট করতে পারছি, এটা হচ্ছে যে এর জন্য ফেডারেশনকে অনেক ধন্যবাদ, যারা এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমার হচ্ছে অনেক ভালো লাগতেছে, কারণ এটাই প্রথম আমার বাংলাদেশ গেমস পার্টিসিপেট করা। রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও ব্রোঞ্জ পদক পেয়েছেন একই বাহিনীর মোহাম্মদ জুয়েল ইসলাম। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হলেন করোনায় আক্রান্ত সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেট কিংবদন্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই চলছে বাংলাদেশ গেমস। এত খেলোয়াড়ের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন হলেও নিজ উদ্যোগে সতর্কতা মেনে চলছেন খেলোয়াড়রা। তারপরও তাদের চাওয়া দীর্ঘদিন পর শুরু হওয়া গেমস শেষ হোক সফলভাবে।
এই গেমসে ভালো করে আন্তর্জাতিক আসরগুলোতে সুযোগের অপেক্ষায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা মেনে চলার চেষ্টা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এটাকে বিপর্যয় এড়াতে ফেডারেশন কর্তারাও আপ্রাণ চেষ্টা করছেন সুরক্ষাবিধি মেনে চলার। করোনার তৃতীয় ঢেউয়ে কাঁপছে দেশ। এর মধ্যেই মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। একদিকে আতঙ্ক, অন্যদিকে দীর্ঘদিনের শৃঙ্খল ভেঙে মাঠে দাপিয়ে বেড়ানোর আকাঙ্ক্ষা। দীর্ঘদিন খেলাধুলার বাইরে খেলোয়াড়রা সবার মাঝেই মাঠে ফেরার আকুতি। তাই তো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত প্রতিকূলতার মাঝেও শুরু হয়েছে বাংলাদেশ গেমস। কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতিতে কতটুকু মানা হচ্ছে স্বাস্থ্যবিধি? একসঙ্গে অনেক খেলোয়াড় থাকায় সুরক্ষা মেনে চলাটা কঠিন। তারপরেও মেনে চলার চেষ্টা করছেন তারা। এখানে হচ্ছে না সাবধানতা অবলম্বন করা, কারণ এত প্লেয়ার গ্যাদারিং তো আছেই। তো অতটুকুনের মধ্যেই আছি যে আমাদের নিজেদের খেলাটা শেষ হলে আমরা যার যার মতো একটু যেখানে যে আছি সেখানে চলে যাচ্ছি, একটু দূরত্ব বজায় রাখার চেষ্টাই করছি। করোনার কারণে এবারের বাংলাদেশ গেমসে ইচ্ছে থাকলেও আসতে পারেননি অনেক খেলোয়াড়। একসঙ্গে এত খেলোয়াড় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কাজ করাটা কঠিন হলেও চেষ্টা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। চেষ্টার কমতি নেই ফেডারেশন কর্তাদের মাঝেও। প্যান্ডামিকের কারণের মধ্যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই গেমসের পরে বেশি বাইরে ঘোরাফেরা করবে না, যার যার মধ্যে যেখানে যেভাবে আসছে ঠিক ওইভাবে তোমরা থাকবা এবং মাস্ক পরবা, হাতে স্যানিটাইজার লাগাবা এবং গেমসের মধ্যে তোমরা সুন্দরভাবে তোমরা গেমসটা যাতে উপহার দিতে পারো সেদিকে চেষ্টা করবা। যে এই গেমসের মধ্যে দিয়ে তোমরা যারা বেরিয়ে আসবে তারা ভবিষ্যতে কিন্তু ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেবো তাকে আন্তর্জাতিক খেলার জন্য, আন্তর্জাতিক ট্রেনিংয়ের জন্য। প্যান্ডামিকের কারণে খেলোয়াড় সংখ্যা অনেক কম হওয়াতে অনেক ভালো ভালো খেলোয়াড়রা আসতে পারে নাই। আমরা নির্দেশ দিয়েছিলাম বিভিন্ন বিভাগ এবং সংস্থায় সবাই করোনা টেস্ট করে যাতে ঢাকা আসে, সেভাবেই সব দলের মধ্যে আসছে। শত সমস্যার মাঝেও আছে আনন্দের খবর। গেমসে যেসব অ্যাথলিট ভালো করবেন তাদের আন্তর্জাতিক আসরগুলোতে দেওয়া হবে অংশগ্রহণের সুযোগ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির খবর। ইতিহাস রচনা করল জাকির তুহিনরা। পিছিয়ে থেকেও ফাইনালে কেনিয়াকে 34-28 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, যা জাতীয় খেলা কাবাডির 50 বছরের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার। নিউজিল্যান্ড ও নেপাল থেকে দেশে দুঃসংবাদ পাঠিয়েছিল ক্রিকেট ও ফুটবল দল, তবে সে দুঃখ ঠিকই ভুলিয়ে দিল কাবাডি। ঘরের মাঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কেনিয়াকে হারিয়ে, যা দেশের কাবাডির 50 বছরের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি। পল্টন ময়দানের ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া 18-10 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল। প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন। দ্বিতীয়ার্ধে সে হতাশা কেটে যায়। শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট নিয়ে প্রথমে সমতায় ফেরে জাকির তুহিনরা। লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে আকৃতিতে শক্তিশালী কেনিয়ার বিপক্ষে জয়টা সহজ হচ্ছিল না। সেটা কাটিয়ে উঠে ধীরে ধীরে প্রতিপক্ষকে কাবু করে বাংলাদেশ। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকে। এর আগে বাংলাদেশ 3বার বিশ্বকাপেও তৃতীয় হয়েছিল, তবে ধরা দেয়নি কোনো কাপ। এশিয়ান গেমসে 3বার এবং সাউথ এশিয়ান গেমসে 3বার ফাইনাল খেলা দলটি যেন এদিন ফাইনালে নিজেদের জাতীয় খেলার ঐতিহ্য ফিরে পায়। একে একে সব কজন প্রতিপক্ষকে মাঠের বাইরে পাঠিয়ে 34-28 পয়েন্টে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার। দেশের জাতীয় খেলা কাবাডি দিন দিন হারিয়ে ফেলছিল তার গৌরব। বঙ্গবন্ধু 5 জাতি আন্তর্জাতিক টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কাবাডিতে সুবাতাস ফিরবে এমনটাই স্বপ্ন বুনছেন সবাই। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের খবর। জাতীয় ক্রিকেট লিগ স্থগিত হওয়ার আক্ষেপ থাকলেও দেশের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন ক্রিকেটাররা। এই মহামারীর মাঝেও এনসিএল শুরু করতে বোর্ডের তৎপরতা নিয়ে সন্তোষ প্রকাশ করে ক্রিকেটাররা অনুরোধ জানান পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদের আর্থিক নির্ভরতার কথা ভেবে দ্রুত বাকি রাউন্ডের খেলা শুরু করবে বিসিবি।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় 1 বছরের অনাকাঙ্ক্ষিত বিরতির পর এনসিএল এর মধ্য দিয়ে মাঠে গড়ায় ঘরোয়া ক্রিকেট। শুরুতে হোম অ্যাওয়ের পরিকল্পনা নিয়ে এগুলেও করোনার প্রকোপ মাথাচাড়া দেওয়ায় বায়ুবাবল কঠোরভাবে মানতে বিকেএসপিআর কক্সবাজারে 4 ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত আসে। তবে সেটা আর বাস্তবায়নের সুযোগ মিলল না। কক্সবাজারে সংক্রমণ রোধে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়ায় অগত্যা আবারও স্থগিত করতে হলো প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট। প্রদত্ত পরিস্থিতিতে সিদ্ধান্তটাকে যৌক্তিক মানছেন ক্রিকেটাররাও। আপাতত কিছুদিনের জন্য এনসিএলটা অফ করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবি থেকে। যদিও এটা আমাদের জন্য অনেক একটা সুখকর বিষয় নয় যে লিগটা অফ করার, তারপরও আসলে কোনো উপায় নাই, কারণ প্রচুর পরিমাণে করোনা পজিটিভ হচ্ছে দেশের মানুষজন এবং বেশ কিছু প্লেয়ার এবং অফিসিয়াল খেলা চলাকালীন করোনা পজিটিভ হয়। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও জাতীয় দলের পরিচিত মুখগুলোর আর্থিক নিরাপত্তা থাকলেও করোনা ভুগিয়েছে ঘরোয়া অনেক পেশাদার ক্রিকেটারদের। অভিভাবক হিসেবে বিসিবিও তাই তৎপর ছিল এনসিএল মাঠে গড়ানোতে। আবারও ক্রিকেটারদের স্বার্থে মাঠের খেলা চালুর একটা উপায় বের করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিশ্বাস করেন ক্রিকেটাররা। যেহেতু আসলে আমাদের রুজি রোজগারের জায়গায় হচ্ছে হলো এই ক্রিকেট, তো অবশ্যই আমাদের জন্য সুখকর বিষয় না এনসিএলটা অফ হওয়া। আমরা আশা রাখি খুব জলদি আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং আমরা আবার মাঠে ফিরে আসতে পারবো। এনসিএল, বিসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে ডোমেস্টিক প্লেয়ারদের ইনকামের অনেক বড় একটা সোর্স। তো আশা করি বিসিবি সবসময় এইগুলো নিয়ে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে এবং আমাদের ক্রিকেট বোর্ড কোনো না কোনোভাবে এর একটা সমাধান খুঁজে বের করবে। 29 মার্চ শুরু হয়ে 2 রাউন্ডের খেলা শেষ করেছে 2 স্তরের 8টি দল। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর, ব্যাটে কিংবা বলে ধূসর কিউই সফর ভুলে যেতে চাইবেন টাইগাররা। প্রাপ্তির খাতায় শূন্য এই সিরিজে ব্যক্তিগত পারফরমেন্সও ছিল ম্লান। টি-20 সিরিজের সর্বোচ্চ রান কিংবা উইকেট সবখানেই দাপট স্বাগতিকদের। বাংলাদেশের পক্ষে সিরিজের একমাত্র 50টি আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। টি-20 সিরিজের 2 দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। সেখানে নাকি কোনো শেষ নাই, তাই বলে যাচ্ছে তাই এই পারফরমেন্সের কি ব্যাখ্যা হতে পারে? হ্যামিল্টন, নেপিয়ার কিংবা অকল্যান্ড, কোথাও ভাগ্যের শিকে ফেরেনি। পূর্বের মতোই বাংলাদেশ ব্যাটিং করতে গেলে উইকেট মনে হয়েছে বদ্ধভূমি, আর প্রতিপক্ষের বেলায় ফ্ল্যাট। তাই তো টি-20 সিরিজে যেখানে রানের ফোয়ারা বইয়েছেন গাপটিল, অ্যালেন, ফিলিপসরা, সেখানে মিথুন, মাহমুদুল্লাহ, লিটনরা নিজেদের হারিয়ে খুঁজেছেন। তাই তো পরিসংখ্যানেও কোথাও নেই বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের শেষ 2 ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। কিউই ওপেনার গাপটিল সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। শেষ ম্যাচে বিশ্রামে থাকা ডিভেন কর্নোয়ে আছেন এরপরই। বাংলাদেশের পক্ষে 66 রান নিয়ে সৌম্যর অবস্থান 6 নম্বরে। বোলিংয়ে দাপট টিম সাউদির, তবে এখানে প্রাপ্তির নাম শেখ মেহেদী হাসান। ইস্ট সৌদি অ্যাস্ট্রেল নিয়েছেন মেহেদীর সমান 4টি করে উইকেট। লোকি ফার্গুসন নিয়েছেন 3টি। প্রথম টি-20তে ডিভেন কর্নোয়ের করা 92 রানই সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। এরপরই আছে শেষ ম্যাচে ফিন অ্যালেনের ঝোড়ো 71, দলীয় সর্বোচ্চ নিউজিল্যান্ডের 210 আর সর্বনিম্ন বাংলাদেশের 76। মাহবুব বিমন, সময় সংবাদ। ওয়ানডে এবং টি-20 2 ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পণে হতাশ সাবেক ক্রিকেটাররা। প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের মানসিকতা নিয়েও। দেশে ফিরলে তাদের কাছে এমন যাচ্ছেতাই হারের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। সাবেকদের মতে এমন পারফরমেন্সের দায় এড়াতে পারে না বিসিবিও। হতাশা আর লজ্জায় ঘেরা আরো এক সফরের করুণ পরিসমাপ্তি। 2 দশকের আক্ষেপের দাড়ি টানা তো হয়নি, উল্টো যাচ্ছে তাই পারফরমেন্স। ব্যর্থতার মানদণ্ডে টাইগারদের কিউই সফর একেবারেই নিম্ন স্তরের। প্রতিরোধ তো ছিলই না, বিপরীতে ছিল অসহায় আত্মসমর্পণ। সিরিজ আসে, সিরিজ যায়, বারে আক্ষেপের গল্প। হারের পর 2-1 দিন ঝড় ওঠে গণমাধ্যমে, তারপর সব আগের মতো। বোর্ড কর্তারাও ক্রিকেটার, কোচিং স্টাফদের করে না জেরার মুখোমুখি, হয় না হারের ব্যবচ্ছেদও। এবার নিউজিল্যান্ড শিক্ষার পর সেই ফরম্যাট থেকে সরে আসার পরামর্শ টাইগারদের সাবেক অধিনায়কের। বললেন ক্রিকেটারদের পাশাপাশি এমন বাজে হারের দায় কোনোভাবেই এড়াতে পারে না বিসিবিও।
শুধুমাত্র প্লেয়ার খারাপ খেলছে এটা প্লেয়ারদেরকে দোষারোপ করলে হবে না। আমার মনে হয় যে পুরো সবাইকে এটা দায়িত্ব নিতে হবে। কেন খারাপ হলো এটা আমার মনে হয় যে একটা কোয়ারি করা উচিত। প্লেয়ারদের কাছ থেকেও খুব ফ্রেন্ডলি টকিং, আমার কাছে মনে হয় যে তাদের কাছ থেকেও তাদের অনুমতিগুলো নেওয়া উচিত, কেন এরকম হলো, আমরা আরও ভালো করতে পারতাম কিনা। এবং আমার মনে হয় প্রক্রিয়াগত কারণে আমরা মনে হয় অনেক পিছিয়ে যাচ্ছি দিনে দিনে। ডেভেলপমেন্টের জায়গাটা আমরা কিন্তু খুব ঘাটতি আছে। ডোমেস্টিক বলেন, পুরো স্ট্রাকচার বলেন, পুরো মানে ক্রিকেট কালচারটাই আমার কাছে কেন জানি আসতে আমাদের দিকে পিছিয়ে দিয়ে গেছে। তাসমান সাগর পারে ব্ল্যাক ক্যাপ ভূমিতে নাস্তানাবুদ হতে হয় যে কাউকে। তবে ওয়ানডে আর টি-20তে বাংলাদেশ দলের হারার আগেই হেরে যাওয়ার মানসিকতাকে বড় করে দেখছেন সাবেকরা। প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের ফিটনেস নিয়েও। কোভিড-19 সিচুয়েশনে অনেকদিন 1 বছর প্রায় বাংলাদেশ টিম খেলার বাইরে ছিল। তারপরে এই বাংলাদেশের ওয়েদার উইকেটে খেলে যে আসলে নিউজিল্যান্ডে পারফর্ম করাটা আমার কাছে মনে হচ্ছে ভেরি ডিফিকাল্ট। ফিটনেস অনেক জায়গাতে ঘাটতি ছিল দুটো টিমের মধ্যে, যে ফিটনেস সেখানে নিউজিল্যান্ড টিম অনেক এগিয়ে, আমরা অনেক পিছিয়ে আছি, মানসিক দিক দিয়ে অনেকখানি পিছিয়ে আছি। আছে পরামর্শ, ভালো করতে হলে শুধুমাত্র জাতীয় দলই নয়, নিয়মিত বিরতিতে এইচপি বয়সভিত্তিক কিংবা এ দলকে খেলতে হবে নিউজিল্যান্ডের মাটিতে। খেলার সংখ্যা যদি বাড়ে নিউজিল্যান্ডে তাহলে অবশ্যই বাংলাদেশের রেজাল্ট ভালো হবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে এ টিম এবং হাই পারফরমেন্স টিম আছে তাদেরকে ওইসব কন্ডিশনে, ওইসব ওয়েদারে বেশি বেশি খেলানো দরকার। তাহলে যখন তারা ন্যাশনাল টিমে এসে খেলবে কোন কন্ডিশনে, তখন গিয়ে কিন্তু বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড মাটিতে ভালো খেলতে পারবে। সামনে ব্যস্ত শিডিউল টাইগারদের, তাই তো এখনই ভবিষ্যৎ নিয়ে না ভাবলে দেশের ক্রিকেটে যে ঘোর অমানিসে ঘনিয়ে আসবে তা তো সহজেই অনুমেয়। মাহবুব রিমন, সময় সংবাদ। বিশ্বকাপ জয়ের 10 বছর পূর্তির দিনে হাসপাতালে ভর্তি হলেন সচিন টেন্ডুলকার। গত 27 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সপ্তাহ না পেরোতেই হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই টুইট করে জানালেন সচিন। চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন টেন্ডুলকার। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি বলেও নিশ্চিত করেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর। বিশ্বকাপ বিজয়ের এমন আনন্দের দিনে হাসপাতালে যেতে হওয়ায় হতাশ প্রকাশ করলেও দ্রুতই আবার মাঠে ফিরবেন বলে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন টেন্ডুলকার। এ মাসের 24 তারিখ 48 বছরে পা দিতে চলেছেন তিনি। ভারতের হয়ে 1989 সালে অভিষেক হয় সচিনের। 2013 সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। 2011 সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন টেন্ডুলকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আন্তজেলা কারাতে প্রতিযোগিতা। বেশ কয়েক বছর পর এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি প্রতিযোগী ও তাদের অভিভাবকরা। ঘরবন্দি জীবনে কিশোরদের মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যেই ব্যতিক্রমী এই আয়োজন বলে জানান আয়োজকরা। আর আগামীতেও এমন আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল আলম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কারাতে বা মুষ্টিযুদ্ধ বাড়ায় আত্মবিশ্বাস, বাড়ায় প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা। খালি হাতে আত্মরক্ষার জন্য 19 শতকে জাপানে সর্বপ্রথম শুরু হয় কারাতে চর্চা। বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও নিয়মিতভাবে হচ্ছে এই প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় সিতোরেও কারাতে দো একাডেমি জয়পুরহাট শাখার আয়োজনে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আন্তজেলা কারাতে প্রতিযোগিতা। বেশ কয়েক বছর পর এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি প্রতিযোগীরা। জয়পুরহাট জেলাকে আরো বিশ্বের দরবারে তুলে ধরা বা নিজেকে বা আরো অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। আমাদের জেলাতে এই প্রথম কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, তো এতে করে আমরা সকল এখানে পার্টিসিপেট করে নিজেদের সেরাটা দেখানোর সুযোগ পেয়েছি। চ্যালেঞ্জিং পরিবেশ পরিস্থিতিতে মেয়ে বাচ্চাদেরকে সেফটির জন্য সবচেয়ে প্রয়োজন সেলফ ডিফেন্স শেখানো। আর এই উদ্দেশ্য থেকে আমার বাচ্চাকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য এখানে পাঠিয়েছি। আয়োজকরা বলছেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ঘরেবন্দি শিশু কিশোরদের মানসিক বিকাশ ঘটানোই তাদের মূল উদ্দেশ্য। সেই সঙ্গে এই আয়োজনে স্পষ্ট ছিল করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা। দীর্ঘদিন ধরেই এই শিশুরা স্কুল থেকে বঞ্চিত, খেলাধুলা থেকে বঞ্চিত। এই সব বন্ধত্বর মাঝে বন্ধত্ব ঘোচানোর জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন। তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় তুলে আনতে ভবিষ্যতেও এই আসরের ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। আর ফেডারেশন প্রতিশ্রুতি দিল তাদের পাশে থাকার। পূর্বে কারাতের ব্যাপক সাফল্য ছিল, আমাদের এখানে পৃষ্ঠপোষকতার খুবই অভাব। জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা জাতীয় পর্যায়ে স্বর্ণ ছিনিয়ে নিয়ে এসেছিল। বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্দেশ্য যে প্রত্যেকটা জেলার থেকে আমরা কারাতের যে ভালো খেলোয়াড় আছে ছাত্রছাত্রী বাছাই করে
জাতীয় পর্যায়ে খেলবে। 2 দিনব্যাপী এই কারাতে প্রতিযোগিতার প্রথম দিনে অংশগ্রহণকারী 130 জন ছেলেমেয়ের মধ্যে জুনিয়র লেভেলে কাতা পর্ব শেষ হয়েছে। সময় সংবাদ, জয়পুরহাট। মুন্সিগঞ্জে মুজিব শতবর্ষ টেনিস টুর্নামেন্টের পর্দা উঠেছে। শুক্রবার মুন্সিগঞ্জ টেনিস কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। এতে ঢাকা অফিসার্স ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, পিরোজপুর, চাঁদপুর, বরগুনা, মাদারীপুর, ঢাকা ও মুন্সিগঞ্জ সহ টেনিস ক্লাব সহ 17টি দল অংশ নিচ্ছে। মহামারী করোনা প্রতিরোধে শারীরিক ফিটনেস ঠিক রাখার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মুন্সিগঞ্জ রাজা শ্রীনাথ টেনিস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী ক্রিকেটের নতুন মাইল ফলক বাংলাদেশের। টেস্ট মর্যাদা পেল বাংলার টাইগ্রেসরা। আইসিসির মর্যাদায় উচ্ছ্বসিত জাহানারা সালমারা। টেস্ট ক্রিকেটে মর্যাদা পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতে এটা মেয়েদের ক্রিকেটে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার কেকেআরের হয়ে তৃতীয় আইপিএল শিরোপা জিততে চান সাকিব আল হাসান। মাঠে ভক্তদের সঙ্গে মিস করবেন ইডেন গার্ডেন্সের খেলা। এবং বঙ্গবন্ধু কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ফাইনালে কেনিয়ার বিপক্ষে জয় 34-28 পয়েন্টে। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।